আসসালামু আলাইকুম। মেডিকেল শিক্ষার্থীদের জন্য দেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আশা রাখছি যে যেখান থেকে আমাদের এই লাইভ সেশনটিতে অংশগ্রহণ করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বর্তমানে আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই কঠিন সময়ে অ্যাংজাইটি হয়ে দাঁড়িয়েছে আমাদের নিত্যসঙ্গী। আমার মনে হয় অ্যাডোলেসেন্স থেকে শুরু করে একদম ওল্ড এজ পর্যন্ত আমরা জীবনের কোনো না কোনো সময় অ্যাংজাইটি নামক সমস্যাটাতে ভুগে থাকি। আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকে আপনাদের সামনে এসেছি, যে টপিকটার নাম অ্যাংজাইটি এবং অ্যাংজাইটি রিলেটেড ডিসঅর্ডার। এবং এই অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকটা আমাদের সাথে আলোচনা করবেন আমাদের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় ম্যাম ডক্টর ফাতিমা মারিয়া খান, এমবিবিএস, এমডি সাইকিয়াট্রি, ডিএসএমএমইউ। ম্যাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন উত্তরা আধুনিক উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। এবং পুরো লাইভ সেশন জুড়ে আমি আপনাদের সাথে থাকবো, হুমায়রা ইসলাম, জয়নুল হক শিকদার উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ফাইনাল ইয়ার। চলুন আর দেরি না করে আমরা চলে যাই ম্যামের কাছে। ম্যাম আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম হুমায়রা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি ম্যাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদেরকে সময় দিচ্ছেন। ম্যাম আপনি অনুমতি দিলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। শুরু করতে পারো। আজকে আমাদের টপিক তো হচ্ছে অ্যাংজাইটি রিলেটেড ডিসঅর্ডার। তো আমি প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে অ্যাংজাইটি জিনিসটা আসলে কি, আমরা কখন বলবো যে অ্যাংজাইটি হচ্ছে? আসলে বেসিক্যালি অ্যাংজাইটি হচ্ছে একটা ইমোশন, অথবা হচ্ছে আমাদের যখন আমরা কোনো ধরনের কোনো ইভেন্ট আমাদের পর্যায়ে অথবা হচ্ছে আমাদের পক্ষে আসে না, তখন আমরা কিছু ধরনের সাইকোলজিক্যাল প্রবলেমে আসলে ভুগে থাকি, যেটাকে আমরা বলি উৎকণ্ঠা অথবা হচ্ছে আবেগ, অথবা দেখা গেছে যে আমরা ইমোশনেও কিছু ধরনের সিমটমস আমরা সবসময় অনুভব করি। কিন্তু এই এনজাইটিটা কি আসলে ডিসঅর্ডার? না, এনজাইটিটা কিন্তু ডিসঅর্ডার না। দ্যাট মিনস হচ্ছে এটা একটা ইমোশনের একটা পার্ট। দ্যাট মিনস হচ্ছে ইমোশনটা কি? ইমোশন হচ্ছে একটা আবেগ। ইটস আ মিক্সড পার্ট অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইমোশন। এই দুইটা পার্টকে নিয়ে হচ্ছে আমাদের ফুল ইমোশনটা কিন্তু গঠিত। দ্যাট মিনস ফর এন এক্সাম্পল, যদি আমাদের কোনো একটা ভালো সংবাদ শুনি, আমরা কিন্তু যেমন হচ্ছে আমরা খুব মানে জয়ফুল হই, খুশি হই, আনন্দিত হই, এক্সাইটেড হই। তো তৎক্ষণাৎ যেটা যদি নেগেটিভ কোনো ইভেন্ট অথবা নেগেটিভ কোনো আমরা নিউজ পাই, তখন আমরা স্যাড হই, ডিপ্রেসড হই, কখনো আতঙ্কিত হয়ে যাই, ফিয়ারফুল হই। অথবা দ্যাট মিনস হচ্ছে কখনো যদি খুব বেশি আসলে আমরা উৎকণ্ঠা অথবা এনজাইটিতে ভুগি, তখন হচ্ছে আমাদের ভিতরে কিছু সাইকোলজিক্যাল প্রবলেম লাইক অ্যাপ্রিহেনশন, কি হবে, ইনসিকিউরিটি, এই ধরনের কিছু ফিলিংস আমরা ভুগে থাকি। তো সেক্ষেত্রে এনজাইটি ডিসঅর্ডার দ্যাট মিনস হচ্ছে আপনার এই সাইকোলজিক্যাল সিমটমস গুলো হওয়াটা স্বাভাবিক। দ্যাট মিনস হচ্ছে আপনার সামনে কোনো ধরনের স্ট্রেস, আমরা বলি কোনো ধরনের স্ট্রেস যখন একটা মানুষ মোকাবেলা করে, তার ভিতরে এই সাইকোলজিক্যাল এনজাইটি লাইক ফিচার্স গুলো হয়। তো স্ট্রেসটা কি? এনি কাইন্ড অফ ইভেন্ট যেটা হচ্ছে আমাদের নর্মাল ওয়েলবিং কে থ্রেটের অফ করে। দ্যাট মিনস হচ্ছে ধরেন ফর এক্সাম্পল সামনে আপনার একটা পরীক্ষা, পরীক্ষাতে ভালো খারাপ আছে, দ্যাট মিনস হচ্ছে আপনি ভালো রেজাল্টও করতে পারেন, খারাপ রেজাল্টও করতে পারেন। তো সেক্ষেত্রে হচ্ছে একটা অবশ্যই আউটকাম থাকে। কোনো একটা ইভেন্ট যখন আউটকাম সম্বন্ধীয় হয়, তখন আমাদের মনের ভিতরে অথবা আমাদের মাইন্ডের সামনে একটা চ্যালেঞ্জ হয়, অথবা আমরা এক ধরনের থ্রেট ফিল করি। তো সেক্ষেত্রে ওই স্ট্রেসটাকে মোকাবেলা করার জন্য আমাদের সাইকোলজিক্যাল এনজাইটি হয়। তো দ্যাট মিনস ফর এক্সাম্পল ওই এক্সামটাকে ভালো করতে হলেও আমাদের কিন্তু সাম সর্ট অফ এনজাইটি দরকার। কারণ যদি সেই এনজাইটিটা আমাদের ভিতরে কাজ না করে, তাহলে কিন্তু আমরা ভালো করে পড়বো না, অথবা আমাদের সেই মোটিভেশনটা আসবে না। তো সার্টেন লেভেল অফ দা মানে এনজাইটি আমাদের সব ক্ষেত্রেই কিন্তু প্রয়োজন। এটা আসলে আমাদের সরাসরি পারফরমেন্সের সাথে জড়িত, অথবা যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এনজাইটি আমাদেরকে কাজ করে সাইকোলজিক্যাল ডিফেন্স হিসেবে। তো সেখানে এক্ষেত্রে আমি আসি, তাদের ক্ষেত্রে আমরা এনজাইটি ডিসঅর্ডার বলবো। তো সেক্ষেত্রে আমরা জানি হচ্ছে এনজাইটির কিছু সাইকোলজিক্যাল পার্টও থাকে, কিছু কিছু ফিজিক্যাল পার্টও থাকে। তাই হচ্ছে ফর এক্সাম্পল যদি আমাদের সামনে পরীক্ষা হয়, তখন আমাদের কি হয়, আমরা খুব বেশি মানে বারবার এটা অ্যাপ্রিহেন্ড করতে থাকি, অথবা ফিয়ারফুল হয়ে যাবে, না জানি কি রেজাল্ট করি, না জানি কি রেজাল্ট করি, অথবা কখন পরীক্ষা আসবে, কখন পরীক্ষা আসবে, এই ধরনের একটা আতঙ্কের ভিতরে সবসময় থাকি। ইনার একটা টেনশন, একটা এনজাইটি সবসময় কাজ করে, রেস্টলেসনেস কাজ করে, ইরিটেবিলিটি কাজ করে, খুব বিরক্তি ভাব লাগে, অথবা অনেক সময় দেখা গেছে যে কনসেন্ট্রেশনেরও প্রবলেম ডেভেলপ হয়।
অনেকের ক্ষেত্রে দেখা যায় হঠাৎ করে চমকে যায়, স্টার্টেল রেসপন্স বলা হয় এটাকে। ইনক্রিজ সেনসিটিভিটি টু এনি কাইন্ড অফ ফিজিক্যাল সেন্সেশন, কেউ টাচ করলো অথবা দেখা গেছে একটু কথা বললো, হঠাৎ করে সে এক ধরনের ইনক্রিজ সেনসিটিভিটি ডেভেলপ হবে, যেটা আসলে আমাদের যেটা এনজাইটি সাইকোলজিক্যাল পার্ট। অনেকের ক্ষেত্রে দেখা যায় স্লিপ ডিস্টারবেন্স ডেভেলপ হয়। এবার আসি সোমাটিক সিমটমস। সোমাটিক সিমটমস কাদের কাদের হয়? এনজাইটি ফিল করলে তখন পরীক্ষা আসলে অথবা এনি কাইন্ড অফ এনজাইটি যখন স্ট্রেসের আমাদের কাছে হয়, তখন অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে হাত পা খুব বেশি কাঁপাকাঁপি শুরু হয় অনেকের ক্ষেত্রে। অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে হাত পা শক্ত হয়ে যায়, মাসেল টেনশন ডেভেলপ হয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় হাত পা কাঁপে, সোয়েটিং হয়, অনেকে খুব বেশি ঘন ঘন সোয়েট করে অনেকে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বারবার বুক ধড়ফড় করে, পালপিটেশন রূপে আসলে আমাদের সামনে আসে খুব কমনলি। এমনও কোনো কেউ নেই যে পরীক্ষার সময় কেউ যদি আসলে পালপিটেশন ফিল করে না, এরকম কোনো পার্সন আসলে খুঁজে পাওয়াটাই খুব দুষ্কর। এবং অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে গিল্টের সমস্যা হয়, অনেকের ক্ষেত্রে ডায়রিয়া ডেভেলপ হয়, অনেকের ক্ষেত্রে এমনও হতে পারে ফিট লাইক অ্যাটাকও হতে পারে, দ্যাট মিনস ঘুরে পড়ে যেতে পারে এরকম। এবং অনেকের ক্ষেত্রে নামনেস অথবা দেখা গেছে টিংলিং সেন্সেশনও হয়। তো এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা হয়, তাহলে এনজাইটি লাইক ফিচার্স গুলো আমরা বুঝলাম, তাহলে ডিসঅর্ডার গুলো কি কি? এই সিমটমস গুলো যদি কারো ভিতরে 6 মাস অথবা 6 মাসের বেশি থাকে এবং সিমটমস এর ইন্টেন্সিটি সিভিয়ার হয় এবং কোন ধরনের কারণ ছাড়াই সিমটমস গুলো বারবার হতে থাকবে এবং আনডিউলি প্রলং হবে, ঠিক আছে? এবং দ্যাট মিনস হচ্ছে এটা সবসময় দেখা গেছে যে যখন স্ট্রেসারটা নর্মালি কোন ধরনের এনজাইটি লাইক ফিচার্স অথবা স্ট্রেসার যখন সরে যায়, তখন এনজাইটি সরে যাওয়ার কথা। কিন্তু ডিসঅর্ডার তখনই বলবো যখন স্ট্রেসার অথবা যে কারণে সেটা শুরু হয়েছিল সেটা চলে যাওয়ার পরও তার সমস্যাগুলো পারসিস্ট করবে এবং পারসিস্টেন্ট, প্রিডোমিনেন্ট এবং পারভেসিভ থাকবে। পারসিস্টেন্ট মানে প্রলংলি সে থাকবে এটা 6 মাস পর্যন্ত। সেকেন্ড হচ্ছে তার প্রিডোমিনেন্ট ফিচার্স এনজাইটি লাইক ফিচার্স গুলো হবে এবং এটার সাথে সাথে পারভেসিভ, শুধু ঘরে না, বাইরেও একই রকম হবে, ঘরেও একই রকম হবে, সবখানে একই রকম হবে এবং এটার সাথে তার ফাংশনাল ইম্পেয়ারমেন্ট ডেভেলপ হবে। তখনই তাকে আমরা বলবো এনজাইটি ডিসঅর্ডার। থ্যাংক ইউ। অ্যাংজাইটি ডিসঅর্ডারকে তাহলে আমরা ব্রড লাইনে কি কি টাইপের মধ্যে ফেলতে পারি? আচ্ছা, এটাও খুবই সুন্দর একটি প্রশ্ন। যে জিনিসটা হচ্ছে আমরা নর্মালি যেটা হচ্ছে আমাদেরকে একটা বলা হয় ফিক্সড এনজাইটি এবং একটা হচ্ছে ফ্রি ফ্লোটিং এনজাইটি। তো ফিক্সড এনজাইটি হচ্ছে মানে কি কোনো কিছুর সাথে এনজাইটিটা জড়িত। ফর এন এক্সাম্পল, অনেকে স্পেসিফিক এনজাইটিও বলা হয় এটাকে। তো দ্যাট মিনস হচ্ছে ফর এন এক্সাম্পল অনেকে হচ্ছে টিকটিকি ভয় পায়, অনেকে ইনসেক্ট ভয় পায়, লাইক হচ্ছে মাকড়সা ভয় পায় অনেকের ক্ষেত্রে, অনেকে ঠান্ডার ভয় পায়, অনেকে ব্লাড ভয় পায়, অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে হচ্ছে কোনো অন্ধকার জায়গায় যেতে ভয় পায়, অথবা দেখা গেছে অনেকে বাসে উঠতে ভয় পায়, লিফটে যেতে ভয় পায়। দিস ফিচার্স ইজ রিলেটেড টু দ্য স্পেসিফিক সিচুয়েশন অথবা স্পেসিফিক অবজেক্ট। তো যখন এনজাইটিটা স্পেসিফিকলি কোনো কিছুর সাথে ইনভলভ হবে এবং ফিচার্সটা চলে যাওয়ার পরে তার সিমটমস গুলো চলে যাবে, তখন তাকে বলি আমাদের ফিক্স এনজাইটি অথবা স্পেসিফিক এনজাইটি। তাহলে ফ্রি ফ্লোটিংটা কি? কোনো কারণে কোনো ধরনেরই তার কোনো এনজাইটি লাইক ফিচার মানে কোনো স্ট্রেসফুল ইভেন্ট নাই, কোনো কারণ নাই, তারপরও দেখবে অনেক অনেক মানুষ হচ্ছে সে বারবারই সব মানে এই এনজাইটি ফিচার্স গুলো সে ভোগে, কোনো কারণেই নাই। যখন হচ্ছে আমরা কোনো জিজ্ঞেস করি যে কি কারণে তুমি আসলে এত বেশি উদ্বেগ ফিল করছো অথবা এই এনজাইটিতে কেন ফিল করছো, টেনশন কেন ফিল করছো, সে বলতে পারে না, সে জানে না যে আসলে কি কারণে তার এনজাইটিটা হচ্ছে। তো সেই টাইপের এনজাইটি গুলোকে আমরা বলি জেনারেল এনজাইটি ডিসঅর্ডার অথবা ফ্রি ফ্লোটিং এনজাইটি ডিসঅর্ডার। তো বেসিক্যালি এই দুইটা ফিচার্স এর ভিতরে আমরা বাকিগুলোকে আসলে আমরা ভাগ করে থাকি। এনজাইটি লাইক ফিচার্স এর আরো কিছু কিছু সাবটাইপ আছে, কিছু ডিসঅর্ডার আছে প্যানিক ডিসঅর্ডার। প্যানিক ডিসঅর্ডারটা আসলে কোনো ধরনের স্পেসিফিক কোনো কিছুর সাথে জড়িত না, হুট করে হয়, শার্পলি হয় এবং শার্পলি কল করে এবং সিভিয়ার ইন্টেন্সিটি অফ এনজাইটি ডেভেলপ হয়। অনেকের ক্ষেত্রে ক্লস্ট্রোফোবিয়া ডেভেলপ হয়, অনেকের ক্ষেত্রে সিলেক্টিভ এনজাইটি নিয়ে অনেকে ক্ষেত্রে আসে। বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে সেপারেশন এনজাইটি ডিসঅর্ডার, এটাও এনজাইটি ডিসঅর্ডার একটি পার্ট। তো এগুলোই হচ্ছে বেসিক্যালি আমাদের এনজাইটি ডিসঅর্ডার এর মধ্যে পড়ে। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম তাহলে হচ্ছে জেনারেলাইজড অ্যাংজাইটি যে ডিসঅর্ডারটা আছে এটা সম্পর্কে একটু বিস্তারিত আপনার কাছে জানতে চাচ্ছিলাম। আচ্ছা, জেনারেলাইজ এনজাইটি যদি আমরা আসলে বলে থাকি, জেনারেলাইজ এনজাইটিটা হচ্ছে নরমালি যেখানে বলা হয় ইনঅ্যাপ্রোপ্রিয়েট এবং এক্সেসিভ এনজাইটি থাকবে এবং হচ্ছে এক্সেসিভ ওয়ারি অথবা এনজাইটি হচ্ছে যেটা আমাদের ফিচার্স অফ এনজাইটি, সেটা পারসিস্ট করবে 6 মান্থ পর্যন্ত এবং এটার সাথে কোনো ধরনের পার্টিকুলার মানে সার্কামস্টেন্স অথবা সিচুয়েশন জড়িত থাকবে না। যে কোনো কারণে তার এনজাইটিটা শুরু হবে, যে কোনো কারণে আবার চলে যেতে পারে।
থার্ড হচ্ছে এটাকে সে কন্ট্রোল করতে পারবে না, কোনোভাবেই সে এটাকে কন্ট্রোল করতে পারবে না। অনেকের ক্ষেত্রে বলা হয় যে অনেকে রেস্ট নিলে ঘুমালে প্রবলেমটা সলভ হয়ে যায়, কিন্তু জেনারেল এনজাইটির ক্ষেত্রে সে কোনোভাবে এটাকে কন্ট্রোল করতে পারবে না, এবং আস্তে আস্তে করে এই সিমটমসটা বাড়তে থাকবে এবং সিভিয়ারিটি বাড়তে থাকবে। এবং এটার সাথে সাথে অন্যান্য এনজাইটি লাইক ফিচার্স গুলোর অ্যাসোসিয়েশন পাওয়া যাবে, এবং সেক্ষেত্রে হচ্ছে তার ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হবে, ডিস্ট্রেস হবে, এবং সেক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে এটা মেলদের ক্ষেত্রে থেকে 2 গুণ পরিমাণ বেশি। এবং যারা আসলে এই জেনারেল এনজাইটি ডিসঅর্ডার আসলে ভুগে থাকে, তাদের এই কোর্সটা হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং। দ্যাট মিনস হচ্ছে আজকে ভালো কালকে খারাপ, আবার হচ্ছে দেখা যাচ্ছে খুবই ভালো এবং খুবই খারাপ। দ্যাট মিনস এটা ফ্ল্যাকচুয়েটিং কোর্স এবং ক্রনিক একটা কোর্স। তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই এটার সাথে আমাদের লাইফ ইভেন্টস এবং এনভায়রনমেন্টাল স্ট্রেসর গুলো খুব জড়িত। এবং এই ক্ষেত্রে হচ্ছে অনেকের ক্ষেত্রে যেটা আসলে রিস্ক ফ্যাক্টর থাকে, যারা খুব এনজাইটি প্রন থাকে, ছোটবেলা থেকে ইন্ট্রোভার্টেড থাকে, নিউরোটিসিজম অথবা যারা একটু ডিপ্রেসিভ কোয়ালিটি, ছোটকাল থেকে সে হয়তো বা কোনো ধরনের নেগলেক্ট ছিল অথবা কোনো ধরনের অ্যাবিউজের শিকার হয়েছিল, তাদের ভিতরে এনজাইটিটা অনেক সময় দেখা দিতে পারে। আরেকটা ডিসঅর্ডার যেরকম প্যানিক ডিসঅর্ডার, এটাও তো অ্যাংজাইটি রিলেটেড ডিসঅর্ডারের মধ্যেই পড়ছে। তো প্যানিক ডিসঅর্ডার বলতে ম্যাম আমরা তাহলে কি বুঝবো? আচ্ছা, প্যানিক ডিসঅর্ডার আমরা বললাম কিছুক্ষণ আগে যে হচ্ছে প্যানিক ডিসঅর্ডারটা হচ্ছে আমাদের এনজাইটি লাইক ফিচার্স, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে প্যানিক ডিসঅর্ডারে যেই ক্রাইটেরিয়াটা থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার র্যাপিড রাইজ এবং র্যাপিড ফল। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার আমাদের নর্মালি প্যানিক ডিসঅর্ডারে হচ্ছে আমাদের 14টা সিমটমস থাকে, ওই 14টা সিমটমস কে আমাদের আসলে মেলাতে হয়। তো আমাদের হচ্ছে DSM-5 ক্রাইটেরিয়া আমরা নর্মালি মিলাই, যে হচ্ছে কাদের কাদের ক্ষেত্রে হচ্ছে আমরা এনজাইটি ডিসঅর্ডার আসলে মানে হচ্ছে কাদের ক্ষেত্রে আমরা প্যানিক ডিসঅর্ডার, শুধু এনজাইটি আসলে তখন আমাদের মাথায় থাকে যে এটা কি আসলে এনজাইটি ডিসঅর্ডার নাকি এটা আসলে প্যানিক ডিসঅর্ডার। তখন হচ্ছে আমরা কয়টা আসলে ক্রাইটেরিয়া দেখি, আমি ক্রাইটেরিয়া গুলো তোমাদেরকে এখন বলবো। সেটা হচ্ছে প্যানিক ডিসঅর্ডারের ক্রাইটেরিয়া গুলো। তো সেক্ষেত্রে যাদের যাদের ভিতরে এই 13টা ক্রাইটেরিয়ার ভিতরে যার ভিতরে 4টা অথবা 4টার বেশি থাকবে, তাদেরকে আমরা প্যানিক ডিসঅর্ডার বলবো। তো সেক্ষেত্রে এই প্যানিক অ্যাটাকটা হচ্ছে অবশ্যই রিকারেন্ট আনএক্সপেক্টেড প্যানিক অ্যাটাক। দ্যাট মিনস আপনি এক্সপেক্ট করতে পারবেন না যে এটা হবে। তো পেশেন্ট রোগীরা সবসময় আপনাকে বলবে আমি জানি না কোনো কাজ ছিল কেন, হুট করে আমার জিনিসটা হলো, আমার কাছে মনে হলো যে আমি আতঙ্কে মারা যাব, আমি মারা যাব। দ্যাট মিনস হচ্ছে তা এইটার সাথে সাথে ফিয়ারের সাথে সাথে পেশেন্ট ফিল করবে সে মারা যাবে, অথবা ফ্রিকোয়েন্ট থটস অফ ডেথ তার ভিতরে আসবে। আর এই 13টা সিমটমস কি কি? পালপিটেশন হবে, অনেকের ক্ষেত্রে সোয়েটিং হবে, অনেকে হাত পা কাঁপবে অথবা এটাকে ট্রেমলিং শেকিং বলা হয়, সেন্সেশন অফ শর্টনেস অফ ব্রেথ, ব্রেথলেসনেস ডেভেলপ হয় অনেকের ক্ষেত্রে, খুব সিভিয়ার মনে হয় যে এখনই মারা যাচ্ছে। অনেকের ক্ষেত্রে চকিং, ডিফিকাল্টি ইন সোয়ালিং হয়। অনেকের ক্ষেত্রে চেস্ট পেন, সিভিয়ার চেস্ট পেন, এবং রাতের বেলা ইমার্জেন্সিতে প্যানিক ডিসঅর্ডার গুলোই কিন্তু অনেক সময় আসে। নসিয়া, অ্যাবডোমিনাল ডিস্ট্রেস হয় অনেকের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে মাথা ঘুরতে থাকে, আনস্টেডি গেট হয় অনেকের ক্ষেত্রে, পড়ে যেতে পারে অনেকে, অনেকের হচ্ছে চিল সেন্সেশন অথবা হিট সেন্সেশন ফিল করে অনেকের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে সারা শরীর এক ধরনের টিংলিং সেন্সেশন অথবা প্যারাস্থেসিয়া ফিল করতে পারে। অনেকের ক্ষেত্রে ডিরিয়ালাইজেশন হয়, যেমন হচ্ছে আপনি ওই আশেপাশের যে মানে এনভায়রনমেন্টটা আপনার কাছে মনে হবে যে এটা আনফ্যামিলিয়ার এক ধরনের এনভায়রনমেন্ট অথবা আপনার থেকে ডিটাচড। এবং এই ক্ষেত্রে হচ্ছে আরো যে দুইটা ইম্পর্টেন্ট ফিচার হয়, অনেকের ক্ষেত্রে দেখা গেছে অনেকের ক্ষেত্রে মনে হবে যে আমি পাগল হয়ে যাচ্ছি, বা অনেকের ক্ষেত্রে মনে হবে আমি এই মুহূর্তে মারা যাব। তো এই আনএক্সপেক্টেড রিকারেন্ট থটস অফ ডেথ অথবা হচ্ছে রিকারেন্ট থটস অফ মানে anxiety attack which is severe enough is called the panic attack. এবং যাদের ক্ষেত্রে রিকারেন্ট প্যানিক অ্যাটাক মোর দেন 4 প্যানিক অ্যাটাক ইন এ মান্থ, অথবা একটা প্যানিক অ্যাটাক followed by the another thoughts of panic attack for 1 month, তখন আমরা তাকে প্যানিক ডিসঅর্ডার বলি। এবং এই সমস্যাটা আপনার অ্যাটলিস্ট হচ্ছে আপনার 6 মান্থ পর্যন্ত পারসিস্ট করতে হবে, এটার সাথে ফাংশনাল ইম্পেয়ারমেন্ট থাকতে হবে। কোনো ধরনের সেকেন্ডারি কোনো অসুখের কারণে যদি প্রবলেম হয়, তাহলে আমরা প্যানিক ডিসঅর্ডার ডায়াগনোসিস করতে পারবো না। ফর এন এক্সাম্পল, অনেকে হাইপারথাইরয়েডিজম থাকে, অনেকে দেখা যাচ্ছে মাইট্রাল ভালভ প্রোলাপস থাকে, তাদেরও এরকম প্রবলেম হতে পারে। অনেকে সাবস্টেন্স উইথড্রল থাকে, ফর এন এক্সাম্পল অনেকে ক্যাফেইন উইথড্রল অথবা স্মোকিং যারা উইথড্র করে, অ্যালকোহল উইথড্রল, তাদেরও এরকম প্যানিক লাইক ফিচার্স হয়। কিন্তু তাদের ক্ষেত্রে আমরা প্যানিক ডিসঅর্ডার বলবো না, তাদের ক্ষেত্রে আমরা সেকেন্ডারি প্যানিক অ্যাটাক ডায়াগনোসিস করব। তো দিস ইজ দ্য অল অ্যাবাউট দ্য প্যানিক ডিসঅর্ডার। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। ম্যাম তাহলে এই ক্ষেত্রগুলোতে মানে ডায়াগনোসিসের ক্ষেত্রে কি আমরা শুধুমাত্র আহ, এই উপসর্গগুলাই দেখবো, নাকি হচ্ছে আরো অন্যান্য অনেক কিছু করতে হবে আমাদের ডায়াগনোসিস করার জন্য?
আসলে ডায়াগনোসিস যেটা আমাদের সাইকিয়াট্রিক ডায়াগনোসিস ইট ইজ লিটল বিট কমপ্লেক্স আর কি। আমরা যতটুকু আমাদের কাছে মনে হয় যে আসলে আমরা খুব ইজিলি যদি সিমটমস গুলো অ্যানালাইসিস করতে পারি সেটা আমাদেরকে ডায়াগনোসিস হেল্প করবে, বাট ইটস নট দ্যাট। এটা হচ্ছে কি আপনাদের যারা জেনারেল ফিজিশিয়ান হচ্ছেন অথবা যারা হচ্ছে এমবিবিএস পাশ করার পরে যখন জিপি করবেন অথবা আপনি মেডিসিন রিলেটেড যাবেন, ইট হেল্পস এই জিনিসগুলো আপনাদের জানা থাকলে আপনারা সর্ট আউট করতে পারবেন কোন পেশেন্ট গুলো আসলে সাইকিয়াট্রিক মানে ইভালুয়েশন দরকার অথবা অ্যাসেসমেন্ট দরকার অথবা ফার্দার ট্রিটমেন্ট দরকার। কারণ প্রত্যেকটা ডিসঅর্ডারের ক্ষেত্রে কিন্তু আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল গুলো কিন্তু পুরোপুরি আলাদা, ঠিক আছে? কিন্তু হচ্ছে এবং এগুলো সিমটমস গুলো খুব ওভারল্যাপিং। দ্যাট মিনস হচ্ছে আপনি খুব মানে এটা আসলে আমাদের যারা সাইকিয়াট্রিস্টরা রয়েছে প্রতি ইয়াতে আমরা ট্রেনিং নিতে নিতে আমাদের ক্লিনিক্যাল আইটা শার্প হয়, কিন্তু আপনার কাছে আপনি বুঝবেন না কোনটা প্যানিক অ্যাটাক, কোনটা জেনারেল এনজাইটি, সবই মনে হবে এনজাইটি, বাট এটার মধ্যেও কিন্তু সূক্ষ্ম ডিফারেন্স আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের মেইন কথা হচ্ছে ইউ হ্যাভ টু ডায়াগনোসিস আগে ইউ হ্যাভ টু টেক দ্য হিস্ট্রি প্রপারলি, ইউ হ্যাভ টু ডু ফিজিক্যাল এক্সামিনেশন, ইউ হ্যাভ টু ডু মেন্টাল স্টেট এক্সামিনেশন, ইউ হ্যাভ টু ডু প্রপার ইনভেস্টিগেশন। এটা কারণ কি চারটা জিনিস করার মাধ্যমে আপনি অর্গানিকটাকে রুল আউট করলেন, আপনি হচ্ছে কোন ধরনের সাবস্টেন্স আছে কিনা রুল আউট করলেন। দ্যাট মিনস আপনি বুঝে গেলেন যে এটা আমার পার্ট না। দ্যাট মিনস হচ্ছে আমি বুঝলাম এরপরেও তার সমস্যাগুলো রয়ে গেছে, তো দিস ইজ নট মাই পার্ট। তো ইউ হ্যাভ টু রেফার দ্য পেশেন্ট টু এ সাইকিয়াট্রিস্ট। তো দ্যাট মিনস হচ্ছে ওর পরে হচ্ছে যখন আপনি ডায়াগনোসিসটা করে দিবেন তখন আমরা পেশেন্টটাকে ফার্দার রিভলিউশন করব, তখন আমরা হচ্ছে মেন্টাল স্টেট এক্সামিনেশনটা আবার করব, অ্যাসেসমেন্টটাকে আমরা ঠিক করব ডায়াগনোসিস ঠিক আছে কিনা, তারপর সাব ডিভাইডেশন করব। এরপর হচ্ছে পেশেন্টের স্ট্রেংথ, তার হচ্ছে ফ্যামিলি সিচুয়েশন, তার হচ্ছে কি আরো রেট্রোগেট কোনো ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, সবকিছু মিলে আমরা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ নিব। কারণ সাইকিয়াট্রিক কিন্তু আসলে একটা বিষয় না। তখন হচ্ছে যখন একটা পেশেন্টকে হচ্ছে আমরা সাইকিয়াট্রিক ইভালুয়েশন করি তখন আমাদের সাইকোলজিস্টদের হেল্প নিতে হয়, অকুপেশনাল থেরাপিস্টদের হেল্প নিতে হয়, অনেক সময় দেখা যাচ্ছে এই পেশেন্ট গুলোকে আমাদের রিহেবিলিটেট করতে হয়, তখন সোশ্যাল ওয়েলফেয়ারের আমাদেরকে সহযোগিতা করতে হয়। তো সেক্ষেত্রে আপনাদের কাজ হচ্ছে আহ এই জিনিসগুলোকে রুল আউট করে ফিজিক্যাল ডিসঅর্ডার গুলোকে আপনারা এক্সক্লুড করে দেবেন। ইউ হ্যাভ টু give us a referral to further evaluate the patient whether the specify the anxiety disorder. থ্যাংক ইউ ম্যাম। ম্যাম এবার আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলতে আমরা কি বুঝি? এটাও কি অ্যাংজাইটির জন্য হচ্ছে? এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এটা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার অথবা এটাকে আসলে আমরা বলি সূচিবাই রোগ। তো সূচিবাই রোগ যেটা আসলে এটা আগে এটাকে বলা হতো এনজাইটি ডিসঅর্ডারের একটি পার্ট, বাট এটার আসলে ব্রড স্পেকট্রাম অথবা এটার সিভিয়ারিটি অথবা এটার ডিসেবিলিটি এত পরিমাণ বেশি যে এখন এটাকে আলাদাভাবে এটাকে ডায়াগনোসিস করা হয় এবং ডায়াগনস্টিক্যাল স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অনুযায়ী এটাকে বলা হয় অবসেসিভ কম্পালসিভ রিলেটেড ডিসঅর্ডার। কেন রিলেটেড ডিসঅর্ডার? কারণ এগুলোর মধ্যে অনেকগুলো রোগ আছে এটার ভিতরে, দ্যাট মিনস একটা স্পেকট্রাম। রিলেটেড ডিসঅর্ডার মানে এটা স্পেকট্রাম। এটার মধ্যে প্রথম ডিসঅর্ডার হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, সেকেন্ড হচ্ছে বডি ডিসমরফিক সিনড্রোম অথবা যেটাকে বলি বডি শেমিং ডিসঅর্ডার। আমরা সবসময় নিজের বডিকে একটু অন্যরকম ভাবে ভাবা, কেউ একদম লিন এন্ড থিন, সে হয়তোবা নিজেকে মোটা ভাবছে, তার নাকটা সোজা কিন্তু আসলে সে মনে করছে তার নাকটা বাঁকা, তার মুখটা সুন্দর সে মনে হচ্ছে যে মুখটা সার্জারি করা প্রয়োজন। দ্যাট ইজ হচ্ছে বডি ডিসমরফিক। তার হচ্ছে বডির শেপ, মেয়েদের ক্ষেত্রে স্তনের ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে তারা সার্জারি করে আরো বেশি অগমেন্ট করতে চায়। তো স্পেসিফিকলি এইসব পেশেন্টদের ক্ষেত্রে আমরা বডি ডিসমরফিক সিনড্রোম বলি। তো দ্যাট মিনস হচ্ছে বডি ডিসমরফিক ডিসঅর্ডার ইজ এ পার্ট অফ অবসেসিভ কম্পালসিভ রিলেটেড ডিসঅর্ডার। আর কি আছে? হোর্ডিং ডিসঅর্ডার। হোর্ডিং ডিসঅর্ডার পেশেন্ট গুলো কি হয়, অবসেশনে কারণে কোনো কিছু ফেলে দেয় না, সবকিছু একটা স্পেসিফিক পার্টিকুলার তারা জমাতেই থাকে। ফর এক্সাম্পল কলম জমাতে থাকলে কলম জমাতেই থাকবে, দেখা যাচ্ছে যে প্যাড জমাতে থাকলে প্যাড জমাতেই থাকবে, অথবা দেখা গেছে কোনো একটা জুতা জমাতে থাকলে জুতা জমাইতেই থাকবে। দ্যাট মিনস হচ্ছে তাদের হচ্ছে হোল্ড করার টেন্ডেন্সি, তারা কোনোভাবে এই জিনিসটাকে এক্সপেল আউট করতে পারে না, ছেড়ে দিতে পারে না। দ্যাট ইজ কল্ড দ্য হোর্ডিং ডিসঅর্ডার। আর কি আছে? ট্রাইকোটিলোম্যানিয়া, চুল উঠায় ফেলে। আমরা খুব কমনলি আমরা ডার্মাটোলজিতে দেখি চুল পড়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, কোনো কারণ নাই, আমরা হচ্ছে ড্রাগসের পর ড্রাগস দিয়ে যাই, তারপর কিছু হয় না। বিকজ হচ্ছে তারা হচ্ছে একটা সাবকনসিয়াসলি অথবা অবচেতন মনে তারা হেয়ার গুলোকে পুল করে, শরীরের থেকে লোম উঠায় ফেলে। তো এটা হচ্ছে বেসিক্যালি এক ধরনের কম্পালসিভ অ্যাকশন। এবং আপনি কিভাবে জিনিসটাকে বুঝবেন? আপনি বলবেন যে আপনি কি হচ্ছে খুব বেশি যখন এনজাইটি ফিল করেন তখন কি চুলে একটু ইয়া করেন, কখনো হচ্ছে চুলে হাত বুলান অথবা চুলে ধরে একটু টানাটানি করেন, তখন বলবে যে যখন আমার ধরেন কখনো যদি এনজাইটি ফিল করি তখন আমি চুল উঠাই। তো
তো আস্তে আস্তে করে এটা থেকে আস্তে আস্তে করে তার এক ধরনের অ্যালোপেশিয়া হয়ে যাবে, স্পেসিফিক অ্যালোপেশিয়া অথবা পুরোপুরি জেনারেল সেনজাইল মানে পুরো অ্যালোপেশিয়া ডেভেলপ হতে পারে। এরপরে হচ্ছে আমাদের স্কিন স্ক্লেরোটিক ডিসঅর্ডার, যেমন হচ্ছে বললাম চামড়া উঠে ফেলা, অথবা দেখা গেছে যে আপনার হচ্ছে যে ঠোঁটের নিচের চামড়াগুলো মেয়েরা স্পেসিফিকলি আসলে উঠিয়ে ফেলা, অনেক মেয়েদেরকে দেখবেন হচ্ছে নিচে থেকে চামড়া উঠায়। বেসিক্যালি হচ্ছে এটা এক ধরনের অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার থেকে সে কিন্তু করে। অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে আপনার যে জিনিসটা আসলে খুব কমনলি আরেকটা হয় সাবস্টেন্স ইনডিউস অবসেসিভ রিলেটেড ডিসঅর্ডার কিছু আছে, আরেকটা হচ্ছে ডিউ টু অ্যানাদার মেডিকেল কন্ডিশন এবং আদার রিলেটেড ডিসঅর্ডার। এবং বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে কিছু টিক ডিসঅর্ডারের কারণে সেকেন্ডারিলি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ডেভেলপ হতে পারে। তো সেক্ষেত্রে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের ক্রাইটেরিয়াটা কি? ক্রাইটেরিয়া হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রেজেন্স অফ অবসেশন, প্রেজেন্স অফ কম্পালশন অর বোথ। দ্যাট মিন্স শুধু অবসেশন থাকলেও সেটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যদি 6 মান্থ পর্যন্ত পারসিস্ট করে এবং এটার সাথে হচ্ছে তার সিভিয়ারিটিটা খুব বেশি হয়, ফাংশনাল ইম্পেয়ারমেন্ট থাকে, তাহলে এটাকে আমরা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলবো। শুধু কম্পালশন থাকলে সেটাকেও আমরা শুধু বলবো, দুইটা থাকলে তো আরো ভালো। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের কিভাবে বুঝতে হবে অবসেশনটা কি? রিকারেন্ট থটস, এটা থটস হতে পারে, এটা আর্জ হতে পারে, ইমেজ হতে পারে, বারবার তার মনের মধ্যে আসবে, রিপিটেডলি ইন্ট্রুসিভলি, মানে সে চাবে না জিনিসটা আসুক, তারপরও বারবার আসতে থাকবে, সে এটাকে কন্ট্রোল করতে পারবে না। দ্য ইন্ডিভিজুয়াল অ্যাটেম্প টু ইগনোর অর দ্যাট মিন্স সাপ্রেস দ্য থট আর্জ অর ইমেজেস, সে চেষ্টা করবে এটাকে বন্ধ করার, বাট এটা ফেল হবে। এবং যখন এই প্রবলেমটা ক্রিয়েট হবে তার ভিতরে এনজাইটি রিলেটেড প্রবলেম গুলো শুরু হবে, মানে সে যখন এই থটসটা আসবে, আর্জটা আসবে, ইমেজটা আসবে, সে এটাকে এনজাইটি তখন বেড়ে যাবে, সেটাকে সাপ্রেস করতে পারবে। যখন সে সাপ্রেস করতে পারবে না তখন এনজাইটি আরো বেশি বেড়ে যাবে, তখন সে কম্পালশন করবে। ফর এন এক্সাম্পল, যদি হচ্ছে কম্পালশনটাকে রিপিটেড, যদি হচ্ছে ওই আর্জ অথবা ইমেজের বিরুদ্ধে এটাকে বন্ধ করার জন্য সে যদি কোনো ধরনের অ্যাকশন করে, ফর এক্সাম্পল বারবার হাত ধোয়, যদি চিন্তা করে সে হাতের মধ্যে ময়লা লেগে আছে, ওই থট থেকে বারবার সে হাত ধুবে, দ্যাট ইজ কল দ্য কম্পালশন। তার মাথার ভিতরে যদি কোনো ডাউট থাকে, সন্দেহ যে সে দরজা লাগিয়েছে কিনা, বারবার চেক করবে। নামাজ পড়তে থাকলে তার মনে হবে যে আসলে নামাজটাকে আমি সূরাটাকে ঠিক করে পড়েছি কিনা, বারবার সূরা পড়বে, আটার পড়বে। তো দ্যাট মিনস হচ্ছে এই জিনিসটা কম্পালসিভ অ্যাকশন। তো সেক্ষেত্রে যাদের ভিতরে অবসেশন কম্পালশন এই দুইটা থাকবে, এবং অথবা যে কোনো একটাই থাকতে পারে, এবং এটার সাথে যদি আসলে কোনো ধরনের ফিজিক্যাল অথবা সাবস্টেন্স না থাকে, এবং এটার সাথে যদি এটা পারসিস্টেন্ট হয় 6 মান্থ পর্যন্ত, তখন তাদেরকে আমরা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলি। থ্যাংক ইউ ম্যাম। এই পেশেন্ট গুলাকে আমরা কিভাবে ট্রিটমেন্ট করি? আসলে এদেরকে ট্রিটমেন্টটাও এটা অবশ্যই একই রকম ভাবে আমি বললাম যে হিস্ট্রি টেকিং, তারপর ফিজিক্যাল এক্সামিনেশন, মেন্টাল স্টেট এক্সামিনেশন, এবং অবশ্যই ইনভেস্টিগেশন। তো আমাদেরকে রুল আউট করতে হবে ওয়েদার তার থাইরয়েড আছে কিনা, তার আগে কোনো রিমাটিক ফিভার আছে কিনা, সিটি স্ক্যান করে দেখতে হবে তার ব্রেনের ভিতরে কোনো ধরনের স্পেস অকুপাইং লিশন আছে কিনা, এবং ছোটদের ক্ষেত্রে কোনো ধরনের টিক ডিসঅর্ডার আছে কিনা, এবং ছোটকালে কোনো স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হয়েছে কিনা। তো সেক্ষেত্রে একটা সিবিসি একটা ভালো মানে ক্লিয়ার পিকচার দিতে পারে। স্পেসিফিকলি আপনি তো রুটিন করবেনই সব, এটার সাথে স্পেসিফিকলি এগুলো করতে হবে, ইএসআর টা দেখতে হবে। তারপর হচ্ছে আপনার থাইরয়েড রিলেটেড কোনো প্রবলেম আছে কিনা, হাইপোথাইরয়েডিজম আছে কিনা দেখতে হবে। এরপরে হচ্ছে আপনার কোনো ধরনের স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের পাস্ট হিস্ট্রি আছে কিনা দেখতে হবে, টিকের প্রবলেম আছে কিনা দেখতে হবে, অথবা সিটি স্ক্যানে কোনো ধরনের স্পেস অকুপাইং লিশন আছে কিনা দেখতে হবে। আর এটার সাথে কোনো সাবস্টেন্স আছে কিনা, সে কি উইথড্র ছিল কিনা, মানে কোনো সে অনেকদিন ধরে সাবস্টেন্স নিয়েছিল, হঠাৎ করে উইথড্র করার পরে তার এরকম প্রবলেম গুলো হচ্ছে কিনা, এগুলোকে রুল আউট করতে হবে। এরপর হচ্ছে আমরা যে জিনিসটা মানে তাকে হচ্ছে অ্যাসেসমেন্ট করার পর যখন ওসিডি আমরা ডায়াগনোসিস করব, তাকে ট্রিটমেন্ট হচ্ছে আমাদের অবশ্যই সাইকোট্রপিক ড্রাগস। তখন আমরা হচ্ছে যে অ্যান্টি ডিপ্রেসেন্ট এবং সাইকোট্রপিক হিসাবে অ্যান্টিসাইকোটিক অনেক সময় দিয়ে থাকি যাদের ক্ষেত্রে ইনসাইট থাকে না, এবং এটার সাথে সাথে আমরা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ফর ডিপ্রেশন এন্ড এক্সপোজার এন্ড রেসপন্স প্রিভেনশন স্পেসিফিকলি ফর দ্য ওসিডি। এটার ক্ষেত্রে হচ্ছে যাদের ক্ষেত্রে থটস থাকে তাদেরকে থট স্যাচুয়েশন করা হয়, এবং হচ্ছে থট ডিস্ট্রাকশনের প্র্যাকটিস গুলো করা হয়। তারপর আস্তে আস্তে করে দুইটা কম্বাইন্ড অ্যাপ্রোচে তারা আস্তে আস্তে করে অনেকটুকু ইমপ্রুভ হয়। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, এবার আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমরা অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার বলতে কি বুঝি? এটাও খুবই সুন্দর একটি প্রশ্ন। অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার অথবা আমাদেরকে স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার আসলে আমাদের বলা হয়। তো অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার যেহেতু আমরা বলছি, সেটা হচ্ছে আসলে অ্যাকিউট। অ্যাকিউট দ্যাট মিন্স হচ্ছে আমাদের ওটাও কিন্তু আমাদের ট্রমা এবং হচ্ছে স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার। তো সেক্ষেত্রে স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার যেহেতু আসছে, তো সেক্ষেত্রে এই স্ট্রেসটা কিন্তু অ্যাকিউট যেহেতু বলা হয়েছে, এটা কিন্তু যেন তেন কোনো ধরনের স্ট্রেসের না।
দ্যাট মিনস সিভিয়ার কোন স্ট্রেসের পরবর্তীতে এরকম প্রবলেম হয় অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার। এটা 3 দিন থেকে 1 মাসের মধ্যে সিমটমস গুলো ডেভেলপ হয় এবং এটা বলা হয় খুব সিভিয়ার কোন ধরনের ট্রমাটিক ইভেন্ট। ধরেন হচ্ছে আপনার চোখের সামনে কেউ মারা গেল, আপনি চোখের সামনে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট দেখলেন, বেঁচে ফিরে আসলেন, আপনি দেখা গেছে যে আপনি আর্টকোয়াকে আটকা পড়েছিলেন অথবা বিল্ডিং কলাপসে আটকা পড়েছিলেন, আপনাকে ওখান থেকে বের করে নিয়ে আসা হলো, অথবা আপনি কাউকে দেখেছেন উপর থেকে পড়ে যেতে, তো ওইটা আপনাকে একটা ট্রমা সৃষ্টি করলো। ধর্ষণের শিকার হলেন, অথবা দেখা গেছে অনেকের ক্ষেত্রে হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে, সিভিয়ারলি অ্যাসল্ট হয়েছে, তাদের ক্ষেত্রে অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার হবে 3 দিন থেকে 1 মাসের ভিতরে। তাদের ক্ষেত্রে প্রথম সিমটমসটা হচ্ছে অবশ্যই এক্সপোজ হতে হবে অ্যাকিউট অথবা থ্রেটেন্ড ডেথ, অ্যাকচুয়াল অথবা থ্রেটেন্ড ডেথ, অথবা সিরিয়াস ইনজুরি, অথবা সিরিয়াস সেক্সুয়াল ভায়োলেন্স। এবং সেক্ষেত্রে কয়েকটা জিনিস দেখতে হবে, সেটাকে ডিরেক্টলি সে দেখেছে কিনা, এক্সপেরিয়েন্স করেছে কিনা। সেকেন্ড হচ্ছে একটা উইটনেস করেছে কিনা অ্যাজ এ পার্সন, অথবা সেই সম্পর্কে জেনেছে কিনা। শুধু জেনেও অনেক সময় দেখা যায় অ্যাকিউট স্ট্রেস হতে পারে। অনেকের সময় একটু নেগেটিভ এই নিউজ গুলো আমরা দেখি না, অনেক সময় অনেকে দেখা যায় শুধু ওই নিউজটা শুনেই তার এই প্রবলেমটা ডেভেলপ হতে পারে, অথবা সেই জিনিসটা হচ্ছে এক্সপোজার হয়েছে কিনা। এটার সাথে সাথে তার কিছু এনজাইটি লাইক ফিচার্স হবে হবে সেক্ষেত্রে হচ্ছে আমাদের 9 অর মোর সিমটমস থাকতে হয়, যেটার মধ্যে কিছু আমাদের ইন্ট্রুসিভ সিমটমস হয়, যেমন হচ্ছে বারবার এই চিন্তাগুলো, মেমোরি গুলো ভাসতে থাকে রিপিটেডলি। সেকেন্ড হচ্ছে তার ডিস্ট্রেসিং কিছু ড্রিম আসে, তারপর কিছু ডিসোসিয়েটিভ রিঅ্যাকশন আসে, লাইক হচ্ছে ফ্ল্যাশব্যাক আসতে থাকে, যেমন হচ্ছে আগের মানে মেমোরি গুলো তার স্মৃতি চলে আসে বারবার ফ্ল্যাশব্যাক হয়ে। তারপর হচ্ছে তার ইন্টেন্স কিছু ডিস্ট্রেস ফিলিং আসে। এটার সাথে তার নেগেটিভ মুড থাকে, পারসিস্টেন্টলি কোনো কিছু তার ভালো লাগে না, মুড ডিপ্রেস থাকে। অনেকের ক্ষেত্রে ডিসোসিয়েটিভ ফিচার্স গুলো অনেক বেশি হয়ে যায়, অনেকের ক্ষেত্রে অ্যাভয়েডেন্স সিমটমস থাকে, দ্যাট মিনস হচ্ছে ওই স্মৃতি, ওই কথা সে একদমই অ্যাভয়েড করতে চায়। আইদার হচ্ছে সে জিনিসকে মনে করতে চায় না, অথবা অ্যাবসলিউটলি ভুলে যায়, অথবা অ্যাভয়েড করার চেষ্টা করে। যাদের ভিতরে এই সিমটমস গুলো 9টা অথবা 9টা বেশি থাকে, এবং যেটা বললাম এক্সপোজ করে যদি সে অ্যাকচুয়াল জিনিসটাকে নিজে, অথবা কারো কাছে উইটনেস হয়ে, অথবা কারো কাছে শুনে, তখন তাদের ভিতরে 3 দিন থেকে 1 মাসের ভিতরে সিমটমস গুলো ডেভেলপ হলে, তার যদি ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হয়, তখন তাকে আমরা অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার বলি। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, আমাদের যে অ্যাংজাইটি রিলেটেড যে ডিসঅর্ডার গুলা, এগুলোতে হচ্ছে ফিজিক্যাল সিম্পটম কি কি আসলে আমরা পাইতে পারি? আচ্ছা, ফিজিক্যাল সিমটমস আমি কিছুক্ষণ আগেই বললাম, এনজাইটি লাইক ফিচার্স গুলোতে ক্ষেত্রে পালপিটেশন হয়, অনেকের ক্ষেত্রে সোয়েটিং হয়, অনেকের ক্ষেত্রে চেস্ট পেইন ডেভেলপ হতে পারে, অনেকের ক্ষেত্রে ডায়রিয়া হয়। দেখবেন আপনার যখন হচ্ছে পরীক্ষার সামনে আসে ঘন ঘন বাথরুমে যায় সব স্টুডেন্টরা, কারণ ডায়রিয়া হয়, তখন তাদের সেক্সুয়াল ইন্টারেস্ট কমে যায় অনেকের ক্ষেত্রে। অনেকের ক্ষেত্রে মুখ শুকিয়ে আসে, হাত পা কাঁপতে থাকে, নাম হয়ে যায়, কোনো অস্তিত্ব ফিল করে না, অনেকের ক্ষেত্রে ফেইন্ট হয়ে যায়। These are the symptoms of physical symptoms of anxiety. ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আমাদের আজকে মোটামুটি কোয়েশ্চেন শেষ, কিন্তু আরো আমাদের অনেক কোয়েশ্চেন রয়েছে ম্যাম আপনার কাছে। আমরা আশা রাখছি ম্যাম আমরা আপনাকে আরো আরো একদিন পাবো আমাদের অ্যাংজাইটি রিলেটেড ডিসঅর্ডার নিয়ে, এবং সেখানে আমাদের সেই বাকি প্রশ্নগুলো আপনাকে করবো, এবং আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। ইনশাআল্লাহ আগামী 2 সপ্তাহ পরে আরেকটি ক্লাস আছে আমাদের, আমরা সেকেন্ড পার্ট, কারণ এনজাইটি ডিসঅর্ডারটা আসলে একদিনে জিনিসটাকে আসলে প্যালেট করা খুব মানে কষ্টকর হবে। ছোট ছোট করে যদি আসলে বলা যায়, স্পেশালি 2টা পার্ট অথবা 3টা পার্ট, তাহলে যারা আসলে পরীক্ষার্থী থাকে, কারণ আপনারা যারা এখানে ক্লাসগুলো করছেন তাদের কিন্তু অনেক সময় পরীক্ষাতেও কিন্তু এই মানে মাল্টিপল কোশ্চেনেও কিন্তু এই জিনিসগুলো থাকে, তো ডিটেলস ভাবে জানলে আপনারা জিনিসটা জানতে পারবেন এবং পরীক্ষায় অ্যান্সার দিতে পারবেন ভালোভাবে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। জি ম্যাম, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আপনি এত ব্যস্ত সময়ের মধ্যে আমাদের ক্লাস নিচ্ছেন। ম্যাম, আপনি অনুমতি দিলে আমরা তাহলে লাইভ সেশনটা শেষ করে দিতে পারি। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকবেন।